অনেক দিনের স্বপ্ন ছিল এই জায়গাটায় আসার, আজকে ফাইনালি চলে এসেছি পেট্রাতে। আর এখন রয়েছি ট্রেজারির সামনে, যেটা এখানকার সবচেয়ে ফেমাস লোকেশন। আমি এখন পৌঁছে গেছি সেই দেশে যেখানে রয়েছে সেই বিস্ময়কর সমুদ্র ডেড সি, মার্শিয়ানা লরেন্স অফ অ্যারেবিয়া খ্যাত সেই বিস্তীর্ণ মরুভূমি ওয়াদি রাম, আর পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা যেটা হচ্ছে পেট্রা। তাছাড়াও রয়েছে অনেক অজানা আর অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো আপনারা হয়তো আগে কখনো দেখেননি। আর অনেকে হয়তো এতক্ষণে বুঝেই গেছেন আমি রয়েছি সেই বিখ্যাত দেশ জর্ডানে। আর এই গোটা সিরিজে আপনাদের প্রচুর অ্যাডভেঞ্চার, প্রচুর নতুন নতুন জায়গা, প্রচুর বাকেট লিস্ট আইটেম, সেই সব কিছু দেখাবো। আর আজকে হচ্ছে এই ট্রাভেল সিরিজের প্রথম এপিসোড। তাই চলুন ফিরে যাওয়া যাক কিছু সপ্তাহ আগে, যখন আমি একদিন বসে বসে জাস্ট র্যান্ডাম টিকিট সার্চ করছিলাম আর হঠাৎ করে পেয়ে যাই 16,000 টাকায় কলকাতা থেকে জর্ডান যাওয়ার টিকিট। কেমন লাগছে এই ট্রিপে? তোমাকে নিয়ে যেতে পারছি না আজকে এবারও। তোমার কি দুঃখ লাগছে? তুমি খুব চিন্তিত এই বড় ট্রিপের জন্য? নো টেনশন, ঠিক আছে। এই যে ডবল ব্যাগ, এবার একটা পিঠে ব্যাগ, এবার একটা ট্রলি নিয়েছি। দেখা যাক ট্রলি নিয়ে কী অবস্থা হয়। এগোই তাহলে নাকি? এয়ারপোর্টের দিকে যাচ্ছি এখন। আমি এখন পৌঁছে গেছি কলকাতা এয়ারপোর্টে, কারণ আমার ফার্স্ট ফ্লাইট রয়েছে কলকাতা থেকে ব্যাংককের জন্য। আর প্রথমবার আজকে আমি ফ্লাই করবো থাই এয়ারওয়েজে। এই যে থাই এয়ারওয়েজে চেক ইনটা করে নিলাম এখানে। গেট নাম্বার BA 4A 4B দিয়ে ঢুকেই কিন্তু এখানে থাই এয়ারওয়েজে কাউন্টার আছে। তো এখান থেকে চেক ইন হয়ে গেছে, ব্যাগ ডিরেক্টলি পাবো হচ্ছে জর্ডানে। তো যাওয়া যাক এবার সিকিউরিটির দিকে। ভাইয়েরও হয়ে গেছে, ভাইকে অনেক প্রশ্ন করেছে, কিন্তু অনেক কিছু জিজ্ঞেস করছে ভিসা টিসার ব্যাপারে, সব কিছু বলছি আস্তে আস্তে। 16,000 টাকার ফ্লাইটের পুরো ব্যাপারটা আপনাদের বলে দিই। প্রথমে আমরা যাব হচ্ছে থাই এয়ারওয়েজে কলকাতা থেকে ব্যাংকক, যেখানে রয়েছে 18 ঘন্টা লেওভার, এবং তারপর যাব ব্যাংকক থেকে আমান, যেটা হচ্ছে ক্যাপিটাল অফ জর্ডান। ব্যাংকক থেকে আমান যেতে সময় লাগবে 9 ঘন্টা, কারণ আমরা পুরো অপোজিট দিকে চলে এসেছি। আজকে আমার সাথে আমার ট্রাভেল পার্টনার হচ্ছে আমার MBA এর ব্যাচমেট প্রকাশ, যার সাথে আমি মেঘালয়া হিমাচল ট্রিপগুলো কিন্তু করেছিলাম। এই যে এখন চলে এসেছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যে ট্রাভেল ক্লাব লাউঞ্জ আছে সেটার সামনে। তো এটা কিন্তু একদম এন্ড এয়ারপোর্টের ভেতরে যাই, গিয়ে বসে তাও সব কিছু বলছি আপনাদের। আর দেখে নিন এখান দিয়ে আসলাম, এখানে কিন্তু শোয়ার এরকম লাউঞ্জ টাইপেরও আছে, লাউঞ্জ চেয়ার আর কি। তো ভেতরে যাই, গিয়ে বসে তাও সব কিছু বলছি। ইমিগ্রেশন হয়ে গেছে, সিকিউরিটি হয়ে গেছে। কলকাতা ইন্টারন্যাশনাল লাউঞ্জ বা ট্রাভেল ক্লাব লাউঞ্জে আমি ঢুকে পড়লাম আমার HDFC ডাইনার্স ব্ল্যাক কার্ড দিয়ে। আমার পার্সোনালি মনে হয় কলকাতা এয়ারপোর্টের ডোমেস্টিক যে লাউঞ্জটা আছে সেটা কিন্তু অনেক বেটার অ্যাজ কম্পেয়ার টু দ্য ইন্টারন্যাশনাল লাউঞ্জ। এখানে সেই একঘেয়ে খাওয়া আর খাওয়ার কোয়ালিটিও কিন্তু ইম্প্রুভ করেনি বাকি যে এয়ারপোর্টগুলো আছে সেগুলোর মতন। আর খাওয়ার খেতে খেতে এটাও আপনাদের জানিয়ে দিই যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আমার জার্নি ফ্রম কলকাতা টু ব্যাংকক ইন থাইল্যান্ড। আর সেখানে গিয়ে 18 ঘন্টা লেওভারে কী করলাম সেটাও কিন্তু দেখাবো। তাই আপনারা যারা থাইল্যান্ড বা ব্যাংকক যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। আর আজকের এই ভিডিওতে থাই এয়ারওয়েজ, যেটা থাইল্যান্ডের একটা প্রিমিয়াম এয়ারলাইন্স, তারও কিন্তু একটা ডিটেল রিভিউ করব। এই এখন লাউঞ্জ থেকে খাওয়া দাওয়া করে এখানে বাইরে এসে জাস্ট বসে আছি বোর্ডিং গেট নাম্বার 10-এর সামনে। তো এখান থেকেই আর কি আমার ফ্লাইট যাবে হচ্ছে থাই এয়ারওয়েজের ব্যাংককের উদ্দেশ্যে। তো প্রথমে আপনাকে কিছু ইনফরমেশান দিয়ে দিই, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে চেক ইন। তো চেক ইন কাউন্টার ছিল হচ্ছে থাই এয়ারওয়েজের, আর আমার এখান থেকে কিন্তু একটা কানেক্টিং ফ্লাইট আছে, মানে কানেক্টিং মানে 12 ঘন্টা ওপর 18 ঘন্টা লেওভার রয়েছে হচ্ছে ব্যাংককে, এবং সেখান থেকে হচ্ছে আমান যাবে, সেটা হচ্ছে রয়্যাল জর্ডানিয়ানের ফ্লাইট। তো যখন চেক ইন কাউন্টারে গেলাম, চেক ইন কাউন্টারে ওনাদের বললাম যে আমার এখান থেকে ফ্লাইট আছে ব্যাংকক। তো জিজ্ঞেস করছিল ব্যাংকক কি ফাইনাল ডেস্টিনেশন? আমি তো না, আমার আরেকটা ফ্লাইট আছে, সেটা কোড শেয়ার বা কানেক্টিং ফ্লাইট। তো সেটা নেক্সট দিন না 18 ঘন্টা পরে, সেটা হচ্ছে রয়্যাল জর্ডানিয়ার ফ্রম সুবর্ণভূমি এয়ারপোর্ট টু আমান। তখন ওনারা বললেন যে কিছু চাইনি সেরকম, জর্ডান পাসটা চাইলো বা ভিসা চাইলো। আমি বললাম ভিসা তো নেই ওখানে, ভিসা অন অ্যারাইভেল আছে। তো আমি জর্ডান পাসটা দেখিয়ে দিলাম, তো তাতেই কিন্তু হয়ে গেল। চেক ইনে সেরকম কিছু খুব একটা কোয়েশ্চেন করেনি। ও আরেকটা জিনিস বলে দিল, সেটা হচ্ছে আপনার লাগেজ কিন্তু ডিরেক্টলি আপনি আমানেই পাবেন। তো আমি যখন ব্যাংককে ল্যান্ড করবো, ব্যাংককে নামবো বা 18 ঘন্টা মানে সময় কাটাবো, সেখানে কিন্তু আমি চেক ইন লাগেজটা পাবো না। তাই কাপড় জামাগুলো আমি এই ব্যাগটা রেখেছিলাম, তাই বাঁচোয়া, তাই ওখানে কিছু একটু পড়তে পারবো, তাই একটা সুবিধা আছে। তো চেক ইন ওয়াজ ভেরি স্মুথ। আমার বন্ধুটা ওয়েব চেক ইন করেনি, তো ওকে একটু জিজ্ঞেস করছিল যে ওখান থেকে কোথায় যাবে।
তারপর ওকে জিজ্ঞেস করলো যে এরপর কোথায় যাচ্ছ, তো ও বলছে সেরকম কিছু প্ল্যান হয়নি আর কি, এরকম আর কি। এই জিনিসগুলো জিজ্ঞেস করছে মোটামুটি চেক ইনে আর কি। এই বাইরে এখন কিছু কিছু ফ্লাইট দেখতে পাওয়া যাচ্ছে, ইন্ডিগো রয়েছে, আমাদের হচ্ছে থাই এয়ারওয়েজ এখনও কিন্তু আসেনি, 10 নম্বরে আসবে। আর এই হচ্ছে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অনেকবার এখান থেকে ঘুরে গেছি, ভালোই লাগছে। আবার এখন হয়ে গেছে টাইম রাত 1:16, 2টোর সময় কিন্তু ফ্লাইট এখান থেকে 6:30 ব্যাংককে নামবে। তো এবার আপনাদের ইমিগ্রেশনের যে অভিজ্ঞতা সেটা শেয়ার করে দিই। তো যখন ইমিগ্রেশনে গেলাম ওনারা জিজ্ঞেস করলেন যে কোথায় যাচ্ছ, আমি বললাম জর্ডান। তখন আমরা কী করতে, আমি বললাম ঘুরতে। তো চাইলো আর কি পাসপোর্টটা চাইলো, তারপর হচ্ছে বোর্ডিং পাসটা চাইলো, তারপর জিজ্ঞেস করলো যে জর্ডানে তুমি যাচ্ছ যে ভিসা আছে, আমি বললাম হ্যাঁ এখানে ভিসা আছে, কারণ এটা ভিসা অন অ্যারাইভাল, আমি জর্ডান পাসটা কিনে নিয়েছি। তো জর্ডান পাসের সম্বন্ধে আমি ডিটেল আলাদা ভিডিও করবো, সেই ডিটেলসগুলো বলবো আপনাদের। কিন্তু জর্ডান পাস থাকলে আপনারা কিন্তু ভিসা অন অ্যারাইভাল পেয়ে যাবেন, প্রোভাইডেড আপনারা সব ডকুমেন্টস দেখাতে পারছেন। তো ইন্ডিয়ানের জন্য কিন্তু এখন ভিসা অন অ্যারাইভাল আছে জর্ডানে, বুকিংগুলো রেখে দেবেন। আর হচ্ছে যদি আপনাদের ভিসা লাগে কোনো পার্টিকুলার দেশে, তো ভিসা রাখবেন আর কনফিডেন্ট থাকবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। একদম বিন্দাস সুন্দরভাবে ইমিগ্রেশন পাস করে যেতে পারবেন, স্ট্যাম্প পড়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তো প্রথম আমার যে দেশটা সেটা হচ্ছে থাইল্যান্ড। আর থাইল্যান্ডের ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে থাইল্যান্ড কিন্তু এখন ভিসা ফ্রি আছে ইন্ডিয়ানদের জন্য। তো সেই জন্য আমি এই ফ্লাইটটা কেটেছিলাম যে ওইখানে যাব, ওইখানে গিয়ে বাইরে বেরিয়ে পড়বো 18 ঘন্টা বা 16 ঘন্টা মতন যা আছে আর কি, সেটা পুরো থাইল্যান্ড এক্সপ্লোর করবো, যদিও এখন খুব গরম ওখানে। এবং তারপর এক্সপ্লোর করে আবার ব্যাক করে আসবো এয়ারপোর্টে এসে তারপর আবার ফ্লাইট ধরবো। তো বোর্ডিং গেট নাম্বার 10-এর দিকে যাই, গিয়ে আবার সব কিছু দেখাচ্ছি আপনাদের। এই যে কলকাতার ডিউটি ফ্রি, এখান থেকে আপনারা যা চাইবে বা যা লাগবে সেসব কিনতে পারেন। এবার যাচ্ছি হচ্ছে 10 নম্বর গেটের দিকে, সামনে লাউঞ্জটা কিন্তু এরকম ঢোকার পর স্ট্রেট গিয়ে ডান দিকে হচ্ছে লাউঞ্জ, তো সেই দিকেও কিন্তু চাইলে আপনারা যেতে পারেন। আপনারা যারা জর্ডান যাওয়ার প্ল্যান করছেন তাদের বলে দিই যে সবচেয়ে সস্তা ফ্লাইট কিন্তু মুম্বাই থেকে পাওয়া যায় জর্ডানের জন্য, যেটায় ট্রানজিট থাকে ভায়া আবুধাবি। এপ্রিল আর মে যেহেতু পিক সিজন, সেই জন্য আমি কোনো সস্তায় টিকিট পাচ্ছিলাম না জর্ডানের, নইলে মুম্বাই থেকে কিন্তু আপনারা 15,000 টাকার টিকিট পেয়ে যেতে পারেন। মানে কলকাতার থেকে ওয়ান ওয়ে টিকিট পড়ে যাবে আপনাদের 22,000 টাকা মতন। জর্ডানের ব্যাপারে সব ডিটেলস আমি শেয়ার করবো নেক্সট ভিডিওতে, এই ভিডিওটা থাকুক মেনলি থাইল্যান্ডের জন্য। আমার নানা রকম ফ্লাইট চড়া খুব ইচ্ছে আছে, আমার নানা রকম কেরিয়ার। বাইরে দেখুন কাতার এয়ারওয়েজ রয়েছে, এটা কিন্তু কোনো চড়িনি আমি, তো একদিন এটাও চড়বো। থাই এয়ার যেটা সেটা কিন্তু ওখানে চলে এসছে, বেশ বড় ফ্লাইট এটা, বোয়িং 787 মোস্ট প্রবাবলি। তো জেনারেলি যখন সাউথ ইস্ট এশিয়ায় যাই মোটামুটি কিন্তু এয়ার এশিয়া ধরুন, ভিয়েটজেট বলুন, সব বাজেট কেরিয়ারগুলোই চড়ি আর কি। এবার প্রথমবার এখন একটা প্রিমিয়াম এয়ারলাইন্স চড়ছি যেটা হচ্ছে থাই এয়ারওয়েজ, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আশা করছি আপনার সাথে শেয়ার করবো, আপনাদের একটা অনেস্ট রিভিউ দেবো যে এরকম প্রিমিয়াম এয়ারলাইন্স থেকে সত্যি কোনো সুবিধা হয় নাকি এটা জাস্ট নামকে বাঁচতে প্রিমিয়াম। তো থাই এয়ারওয়েজ একটা জিনিস শুনলাম যেটা ভালো, সেটা হচ্ছে ওদের এটা যেটা কোড শেয়ার আছে, তো কোড শেয়ার যদি না থাকে ইউজুয়ালি কিন্তু ওদের লাগেজ লিমিটেশন যেটা সেটা হচ্ছে 30 কিলোস ও 32 কিলোস, আর আপনি কিন্তু যতগুলো পিস নিতে পারেন, মানে 3-4 পিস যদি আপনি লাগেজ নেন সেটাও কিন্তু চেক ইন হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার এই যে ফ্লাইটটা, যেহেতু এটা রয়্যাল জর্ডানের সাথে টাই আপ আছে এবং ওদের ফ্লাইটে কিন্তু 32 কিলো এক পিসই অ্যালাউ করে, তো সেই জন্য এখানে মানে এই থাই এয়ারওয়েজেও কিন্তু এক পিসই অ্যালাউ করছে এখন অবধি। তো বোঝা যাবে মানে ওটা যেহেতু ওখান থেকে পরের ফ্লাইটেই চলে যাবে, আমানেই পাবো আমি আমার লাগেজটা, তো সেই জন্য কিন্তু দেখতে হবে জর্ডানে গিয়ে কী অবস্থা হচ্ছে। আমি কিন্তু থাইল্যান্ডের জন্য বা জর্ডানের জন্য আলাদা করে কারেন্সি নিইনি, আমি ইউএসডি ক্যারি করছিলাম আর সাথে ছিল আমার নিও 4X কার্ড। আমি ইউজুয়ালি কোনো ফ্লাইট প্রথমবার চললে কিন্তু বোর্ডিং পাসটা রেখে দিই, কিন্তু এই বোর্ডিং পাসটা খুব বাজে দিয়েছে, কিন্তু এখন অলমোস্ট 2টো বাজে, এখন কিন্তু বোর্ডিং শুরু করেনি। এই যে এখন স্কাই ব্রিজ দিয়ে যাচ্ছি হচ্ছে ফ্লাইটের দিকে, টাইম একটু লেটই হয়ে গেছে, 2:14 বাজে, কিন্তু টাইম ছিল 2টোর সময়। এখন উঠে পড়েছি ফ্লাইটে আর বসে পড়েছি, আমার সিট নাম্বার হচ্ছে 32K, সেটা হচ্ছে উইন্ডো সিট। আর এই ফ্লাইটে কিন্তু মোস্ট প্রবলি এটা 787 এটা, আর 333 মানে এরকমভাবে ভাগ করা আছে কিন্তু রোগুলো, দেখাচ্ছি আপনাদের। এখানে কিন্তু একটা ইনফোটেনমেন্ট সিস্টেমও আছে, যেটা দেখে বেশ ভালো লাগলো। আর কী কী দিয়েছে চট করে দেখিয়ে দিচ্ছি। এরকম ছোটো একটা ইয়ার প্লাগ টাইপের দিয়েছে, পার্পল কালারের, মানে থাই এয়ারওয়েজ যেহেতু। আর এখানে একটা এরকম ব্ল্যাঙ্কেট টাইপের আছে, এটাও পার্পল কালারের, যেহেতু থাই এয়ারওয়েজ। এরকম সুন্দর পিলো দিয়েছে, এটাও কিন্তু ব্র্যান্ডিং করা। আপনারা যারা ব্যাংকক যাওয়ার প্ল্যান করছেন তাদের বলে দিই, থাই এয়ারওয়েজের ফ্লাইট কিন্তু আপনারা কলকাতা থেকে মোটামুটি ধরুন 12 থেকে 14,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর যেরকম বললাম এটা হচ্ছে একটা প্রিমিয়াম ক্যারিয়ার, মানে এখানে খাওয়া, এক্সট্রা লাগেজ, ভালো সার্ভিস এইসবগুলো আছে, যেগুলো আপনারা বাজেট ক্যারিয়ার্স লাইক এয়ার এশিয়াতে কিন্তু পাবেন না। এটা হচ্ছে বোয়িংয়ের
787, এটা কিন্তু বড় প্লেন যেরকম দেখালাম, তো এরকম 3টে রোতে কিন্তু ভাগ করা আছে। এবার আপনি সিটের ব্যাপারটা দেখিয়ে দিই। এখন হচ্ছে অ্যানাউন্সমেন্ট হবে, তো এখানে কিন্তু এখন বাকি যে মাল্টিমিডিয়া চালানো যায় সেটা বন্ধ হয়ে গেছে। এখানে দেখুন একটা কন্ট্রোলার টাইপের আছে, আর এখানে যে নর্মাল ট্রে সেরকম, এখানে একটা বটল হোল্ডার টাইপের আছে। আর ফ্লাইট এখন চালু হয়ে গেছে। এই ফ্লাইটটার লেগ স্পেস কিন্তু ঠিকঠাকই, ভালোই মনে হচ্ছে। আর নর্মাল যেমনি ইন্ডিগো বা যেগুলোতে যাই তার থেকে কিন্তু অনেকটাই বেশি। এই দেখুন পা আমার এখানে এতটা গ্যাপ রয়েছে কিন্তু। এবার আমাদের ফ্লাইট টেক অফ করলো, আর আমরা এগিয়ে চললাম ব্যাংককের দিকে। থাইল্যান্ডের সাথে ইন্ডিয়া টাইম জোনের ডিফারেন্স হচ্ছে 1.5 ঘন্টা, মানে থাইল্যান্ড 1.5 ঘন্টা এগিয়ে। তো ভারতে যদি এখন 2:30 হয়, তাহলে থাইল্যান্ডে এখন ভোর 4টে। অলমোস্ট চোখটা লেগেই গেছিল, একটু ঘুমিয়েই পড়েছিলাম, কিন্তু তার মাঝেই চলে আসলো খাবার, যেটা কিন্তু থাই এয়ারওয়েজে কমপ্লিমেন্টারি। এই যে আমার যে মিলটা, এটা হচ্ছে আগে থেকে প্রি বুক করতে হয় বা সিলেক্ট করতে আগে থেকে। তো এটার মধ্যে রয়েছে স্যালাড, প্রথমে হচ্ছে স্যালাড, এখানে দেখুন ড্রাগন ফ্রুট আছে মনে হয়, আর হচ্ছে পেঁপে দিয়েছে, আর হচ্ছে আপেল। আর সাইডে একটা এরকম ছোটো ডেজার্ট মিষ্টি টাইপের, মিষ্টিটা খেয়ে বলছি কেমন। এখানে মাখন আছে ব্রেডের সাথে খাওয়ার জন্য, আর এখানে একটা জলের বোতল, ওখানে ওয়াইপস দিয়েছে। আর এটা হচ্ছে কিছু একটা চিকেনের কিছু আছে, হয়তো খুললে দেখাচ্ছি। আর এখানে আমার একটা এখন এসে চাও দিয়ে গেল, এখানে দুধ চা, কফি আর জল, 3 রকম অপশান আছে। এখানে ডেজার্টটা দিয়ে শুরু করলাম, ডেজার্টটা কী বুঝতে পারছি না, মনে হচ্ছে নারকল দিয়ে বানিয়েছে, কিন্তু ভেতরে এগুলো কী আছে আপনারা জানলে কিন্তু জানাবেন। একদম অন্যরকম খেতে, মানে কীরকম একটা যেন, এটা হালকা নারকেলের গন্ধ আছে। ভাই এখানে ভেজিটেরিয়ান মিল নিয়েছে আর কি। তো এখানে ছোলা, রাইস আর সাইডে স্যালাড টাইপের দিয়েছে কিছু একটা, সবজি না, ভেজ জাফরান, হ্যাঁ ভেজ জাফরান সবজি টাইপের। আর উপরে হচ্ছে কুলচা বা নান দিয়েছে। এটা হচ্ছে ভেজিটেরিয়ান খাবার এখানকার, ননভেজটা করলে দেখাচ্ছি। এই মিলটা কিন্তু অলমোস্ট সেম, এরকম একটা কুলচা বা নান টাইপের দিয়েছে, সাথে রাইস, আর এদিকে মাংস মানে চিকেন, আর এদিকে একটা ছোলা সবজি টাইপের দিয়েছে, মানে ছোলা না গ্রিন পিস আর কি। আমরা প্রথমে ভুল বলছিলাম, আমি ভেবেছিলাম এটা হচ্ছে চিকেন, কিন্তু চিকেন না, কিন্তু ফিশ। 5 পিস দিয়েছে, দারুণ খেতে, ভালো লাগছে বেশ। রুটি দিয়ে পরে ট্রাই করবো, আগে রাইসটা দিয়ে খেয়ে নিচ্ছি, মজা লাগছে বেশ। এই জাস্ট এখন খাওয়া শেষ করলাম, খাওয়া কিন্তু বেশ ভালো ছিল, মানে প্রচুর আইটেম দেয়, প্রচুর খাওয়ার, দারুণ লাগলো মানে সত্যি। আমি আগে যখন সাউথ ইস্ট এশিয়া এসেছি বা থাইল্যান্ডে যখন গেছিলাম 2019 সালে, তো তখন কিন্তু এয়ার এশিয়াতে গেছিলাম বা জেনারেলি বাজেট ক্যারিয়ার্স দিয়েই যাই। তো এখানে কিন্তু মানে সিট বলুন, তারপর সার্ভিস বলুন, খাওয়া দাওয়া বলুন, সব কিছু কিন্তু ভালো। ও খাওয়ার মধ্যে যেটা বলছি, 5 পিস মাছ দিয়েছিল আর কি, মাছের একটা তরকারি ছিল, সাথে যেটা কড়াইশুঁটি যেরকম দেখানো একটা তরকারি ছিল, আর রাইস ছিল অনেকটাই, মানে পেট ভরে যাবে কিন্তু পুরোপুরি। ওভারঅল খাওয়া কিন্তু খুব ভালো, আমার কিন্তু পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনারা যদি এটা যান, তাহলে যে টাকা দিচ্ছেন এই প্রিমিয়াম এয়ারলাইন্সের জন্য, মোটামুটি কলকাতা থেকে ব্যাংকক ধরে রাখুন এই 12 থেকে 16 হাজার টাকা এরকম রেঞ্জে কিন্তু হয়। তো সেই জন্য খাওয়াটাও বেশ ভালো, সার্ভিসও ভালো, আর সিটও কিন্তু বেশ ভালো। এই জার্নিটা আসলে খুবই ছোটো, 2.5 ঘন্টা জার্নি, তো সেই জন্য আর কি মানে খাওয়া বা যাই বলুন না কেন সেরকম খুব একটা কিছুর ওপর ডিপেন্ডেন্ট নয়, কারণ উঠলেন আর নেমে গেলেন। এরপরে যে যাত্রাটা করবো, মানে এরপরে যে ফ্লাইটটা আছে সেটা হচ্ছে ব্যাংকক থেকে আমান বা জর্ডানের জন্য। তো সেটা কিন্তু 9 ঘন্টার ফ্লাইট, মানে অনেক লম্বা ফ্লাইট, ফ্লাইটটাও বড় হবে। এটা যেমনি 787, ওটা মনে হয় 777 যতদূর জানি আমি বোয়িংয়ের। তো সব কিছু বলবো, আগে আপনাদের এই ফ্লাইটটাই আর কি ডিটেলস দিচ্ছি এখন, এই ফ্লাইটের সম্বন্ধে সব কিছু বলছি। তো ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো, আর সামনে মাঝে মাঝে দেখাচ্ছে, সামনে একটা স্ক্রিন আছে, সেখানে এখন দেখাচ্ছে আর কি যে ফ্লাইটটা এখন কোথায় আছে, আপনার সামনে স্ক্রিনটা, এবং সেখানে মুভি সিলেকশন সব কিছু এটা দেখিয়ে দিই। আপনাদের সামনে যে ইনফোটেনমেন্ট সিস্টেমটা আছে সেটাও কিন্তু বেশ কাজের, সেখানে আপনারা দেখে নিতে পারবেন এখন ফ্লাইট কোথায় আছে, আর কোন দিকে যাচ্ছে, আর কত টাইমও লাগবে। তার সাথে আপনারা সেখানে গান বা সিনেমাও কিন্তু দেখতে পারেন। এই মাথার পেছনে যে ব্যাক রেস্টটা আছে না, এখানেও কিন্তু এই সাইডটা তখন ফোল্ড করানো যায়, এদিকটাও করা যায়, যাতে মাথা আপনাদের ঘাড় এদিক ওদিক হবে না। তো এইসবগুলো সুন্দর, মানে সিটটা সুন্দর, সিট প্লেনটা যতদূর মনে হচ্ছে পুরনো, কিন্তু খুব একটা নতুন প্লেন না, কিন্তু সিটগুলো তাও ভালো এর মধ্যে। আর ভিসা ফ্রি যেহেতু থাইল্যান্ড, নেমে আপনাদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স বা কীরকম কী জিজ্ঞেস করছে না করছে সেসব কিছু আপনাদের বলবো এবং শেয়ার করবো। কিন্তু অ্যাজ অফ নাও ফ্লাইট ভালো। আইএসটি টাইম অনুযায়ী এখন হয়ে গেছে হচ্ছে 3:57, তো 1.5 ঘন্টা বাড়িয়ে নিন 5:30টা, তো মোটামুটি আরও 8 ঘন্টা 45 মিনিটের মধ্যে কিন্তু আমরা ব্যাংককে ল্যান্ড করে যাব। হালকা করে ঘুমিয়ে পড়েছিলাম, তারপর যখন শুনলাম ফ্লাইটে অ্যানাউন্সমেন্ট হচ্ছে যে ব্যাংকক এসেই গেছে, তখন জাস্ট জানলাটা খুলতেই একটা দারুণ সুন্দর সানসেট দেখলাম। আর এবার থাইল্যান্ডের সেই বিখ্যাত ব্যাংককে নেওয়ার পালা, আর নেক্সট 18 ঘন্টায় দারুণভাবে এক্সপ্লোর করবো ব্যাংকক।
তার আগে আপনারা যারা থাইল্যান্ড আসছেন তাদের জন্য সব ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো শেয়ার করে দিই। সময় হয়ে গেছে 6:40 আর এখন ল্যান্ড করে গেছি হচ্ছে ব্যাংককে। এবার যাচ্ছি হচ্ছে ইমিগ্রেশনের দিকে, ইমিগ্রেশন ক্লিয়ার করে শহরের দিকে চলে যাব। এখানে সব কানেক্টিং ফ্লাইটস, অ্যারাইভালস, ট্রান্সফার টেস্ট সব কিন্তু এদিকেই, তো সব লোকজন এদিকে যাচ্ছে, আমরাও যাচ্ছি এদিকে। আর ব্যাংকক কিন্তু 1.5 ঘন্টা এগিয়ে আমাদের ইন্ডিয়া থেকে। এই যখন এয়ারপোর্টের থেকে বেরোনোর পথে কিন্তু এমটিভি মেন টার্মিনাল বিল্ডিংয়ে যাওয়ার জন্য এখানে কিন্তু রেল আছে, তো সেই দিকেই যাচ্ছি এখন। এটা নিয়ে তারপর মেন বিল্ডিংয়ে যেতে হবে। ব্যাংককে ইমিগ্রেশন কিন্তু সুপার স্মুথ ছিল, আর ইন্ডিয়ানদের জন্য যেহেতু এখন ভিসা ফ্রি রয়েছে সেই জন্য আমায় তো কিছু জিজ্ঞেসই করেনি, জাস্ট পাসপোর্টটা নিল আর স্ট্যাম্প করে দিয়ে দিল। আর আমরা যেহেতু এখানে জাস্ট ট্রানজিটই করছি সেই জন্য আলাদা করে এখান থেকে সিম কিনছি না। এই স্বর্ণভূমি এয়ারপোর্টে নেমে গেছি, এখানে কিন্তু প্রচুর সিম কার্ডের দোকান আছে, AIS আছে, ডিট্যাক আছে, আর এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এটিএম আছে। এটিএমে রয়েছে কে ব্যাংকের, আর পাশে কিন্তু কারেন্সি এক্সচেঞ্জ। এখানে দেখুন এরা মেশিনই বানিয়ে দিয়েছে কারেন্সি এক্সচেঞ্জ করানোর জন্য, তো আপনারা ডলার ইউরো যাই দিন সেটা কিন্তু থাইবাতে কনভার্ট হয়ে যাবে। আর এখানে সব ব্যাগেজ বেল্ট। আমরা এখন খুঁজছি হচ্ছে আরেকটা এটিএম, কারণ এই যে ব্যাংকটা আছে কে ব্যাংক, এখানে কিন্তু ফিস লাগছে একটা, তো এদিকে গিয়ে দেখি নেক্সট আর কোনো এটিএম আছে নাকি, সেখানে গিয়ে টাকাটা তুলবো। এই দেখুন অটোমেটিক সুইপার, কি দারুণ বানিয়েছে। এখানে অটোমেটিক গাড়ি বানাচ্ছে লোকজন, এখানে একটা সুইপিং মেশিন বানিয়ে দিয়েছে। এটা জাউমিও করছে কিন্তু ছোটো পোর্টেবল, কিন্তু এটা বেশ বড়ো সড়ো এয়ারপোর্ট মানে ঘুরে বেড়াচ্ছে। এবার যাচ্ছি এক্সিটের দিকে। ফাইনালি পাসপোর্টে স্ট্যাম্প পড়ে গেছে আর আমি থাইল্যান্ডে ঢুকে পড়েছি, ব্যাংককে পৌঁছে গেছি। আর 2019-এর পর আবার 2024 চলে এসেছি হচ্ছে থাইল্যান্ডে। দারুণ লাগছে কিন্তু। টাকাটা এখান থেকে এক্সচেঞ্জ করে নিলাম যে মেশিনটা আছে সেখান থেকে। 40 হচ্ছে US ডলার, 40 US ডলার পেয়েছি হচ্ছে 1359 থাইবাত, তো একটু 200 টাকা মতো লস হলো। কিন্তু এটিএম থেকে তুলতে গেলে কিন্তু 220 থাইবাত এক্সট্রা চার্জ করছিল। তো বেরিয়ে এসেছি এখান থেকে, ক্যাব নেব, ক্যাব নিয়ে তারপর যাবো হচ্ছে শহরের দিকে। আপনারা যদি কোনো প্রিমিয়াম এয়ারলাইন্সে আসেন তাহলে আপনারা নামবেন হচ্ছে স্বর্ণভূমি এয়ারপোর্ট বা BKK এয়ারপোর্ট, অর এলস আপনারা যদি কোনো বাজেট ক্যারিয়ারে আসেন তাহলে নামবেন DMK এয়ারপোর্টে। আর আপনাদের যদি এটিএম থেকে টাকা তুলতে হয় বা এক্সচেঞ্জ করাতে হয় তাহলে আগে দেখবেন কোথায় কি রেট পাচ্ছেন, তারপরে কিন্তু করবেন। আপনাদের সিম কার্ডের রেটটা বলে দিই, মোটামুটি ডিট্যাক বলুন বা যে কোনো লোকাল নেটওয়ার্কই আছে সেটা হচ্ছে 499 হচ্ছে 8 দিনের জন্য, আনলিমিটেড 5G ডেটা, আর কলসও ফ্রি আছে প্রচুর। আর হচ্ছে 15 দিনের জন্য যদি নেন তাহলে হচ্ছে 699, আর যদি 1 মাসের জন্য নেন তাহলে হচ্ছে 1099, মানে থাইবাতে বলছি আর কি। তো এগুলো রেট আছে। আর একটা স্পেশাল দেখলাম 299, সেটাতে 15 GB আছে 8 দিনের জন্য। তো এইগুলো হচ্ছে সিম কার্ডের ট্যারিফ এখানকার। এবার এখান দিয়ে বেরোবো, এটা হচ্ছে ফ্লোর 1, এক্সিট নাম্বার এন্ট্রেন্স নাম্বার 4, ফার্স্ট ফ্লোর। এই দেখুন এটা কিন্তু এখানকার ডিপার্চার্স, তো এই ডিপার্চার্সের উপরে ফার্স্ট ফ্লোরে আপনারা আসতে হবে, এসে তারপর এখান দিয়ে আপনারা বেরোতে পারবেন ট্যাক্সির জন্য। ট্যাক্সি বুক করে দিয়েছি গ্র্যাবে, 415 থাইবাত পড়েছে। এই ব্যাংককের সুন্দর রাস্তা দিয়ে এখন যাচ্ছি আমার হোমস্টে বা গেস্ট হাউসের দিকে, যেটা এখান থেকে ধরুন ওই 30 থেকে 35 কিলোমিটার দূরে, আর পড়ছে হচ্ছে 415 থাইবাত। ওই দেখুন পাশ দিয়ে সিটি লাইন যেই মেট্রোটা আছে সেটা যাচ্ছে, তো মেট্রো সার্ভিসও কিন্তু অ্যাভেল করতে পারেন, কিন্তু যেহেতু আমরা দুজন আছি তাই ভাবলাম এটা করেই চলে যাই। আর ব্যাংককে কিন্তু বেশ কাঠফাটা গরম আছে, এখন হচ্ছে সময় 8:15। এখানে কিন্তু চেক ইন জেনারেলি হয় হচ্ছে 2 থেকে 3টে এরকম সময় চেক ইন হয়। তো যিনি ওনার ছিলেন booking.com যেখান থেকে বুক করেছিলাম, তো ওনাকে বললাম যে আমরা 9টার মধ্যে বেরিয়ে যাবো রাত্রিবেলায় এখান থেকে। তো বলছে ঠিক আছে তুমি 9টার সময় চেক ইন করে নিতে পারো। তো এখন যাই, এই গরমের মধ্যে কাঠফাটা রোদ, মোটামুটি ধরুন ওই 32-33 ডিগ্রি টেম্পারেচার, আর রোদটা খুব কড়া, কিন্তু গাড়ি করে চলে যাচ্ছি। আর এখানে কিন্তু গাড়ির সেই ঝামেলা নেই আমাদের কলকাতার মতন যে এসি চালাবো না, কিছু করবো না, ওইসব ঝামেলাগুলো নেই। তো সুন্দরভাবে যাচ্ছি, রাস্তাঘাট খুব সুন্দর, রাস্তাঘাট মানে এক নাম্বার রাস্তা আর কি। প্রথমে পৌঁছাই, আপনার রাস্তাটা দেখা নিয়ে যাচ্ছি, দারুণ লাগছে। ও আর আরেকটা জিনিস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে ইমিগ্রেশনে কী হলো। ইমিগ্রেশনে বেসিক্যালি কিচ্ছুই হয়নি, জাস্ট ওখানে গেলাম, আঙুলের স্ক্যানগুলো করলো, প্রথমে 4টে আঙুল এই হাতে, তারপর ওই হাতে 4টে আঙুল, তারপর থাম্বগুলো দেখে খালি জিজ্ঞেস করলো যে কদিন থাকবে। আমি বললাম এই 1 দিন মতন, 18 ঘন্টা, তারপরে ফ্লাইট আছে এখান থেকে জর্ডনের জন্য। বললো ওকে, বলে স্ট্যাম্প করে দিল, মানে কোনো প্রশ্ন করলো না, কিচ্ছু করলো না, দারুণ লাগলো আর কি। খুব সুন্দরভাবে পৌঁছে গেলাম বা ঢুকে পড়লাম থাইল্যান্ডে। আর এই থাইল্যান্ড কিন্তু প্রথম, মানে 2019 সালে প্রথম আমি বিদেশ যখন যাই তখন শুরু করি থাইল্যান্ড দিয়েই। আর আবার থাইল্যান্ডে আবার বাপস আসছি, আবার এখান থেকে আমার হিসেবের 9 নম্বর কান্ট্রিতে যাবো এখান থেকে। তো যাওয়া যাক এখন, রাস্তা দেখাতে দেখাতে আপনি নিয়ে যাই হোমস্টের দিকে।
আর আপনাদের একটা কথা বলে দিই, এখানে সিম কার্ড কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে ডিট্যাক। এটা আমি আগেরবারে ইউজ করেছিলাম, তো সেটা আপনারা নিতে পারেন। আর যদি এক সপ্তাহের জন্য আসেন তাহলে 8 দিন এটা নিয়ে নিন, সেটা হচ্ছে 499 আনলিমিটেড ডেটা। আর এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে যদি আপনি ট্যাক্সি করতে চান তাহলে কিন্তু গ্র্যাব সবচেয়ে ভালো অপশান। আর এই যে ঝাঁ চকচকে ব্যাংকক শহরে ঢুকে পড়েছি। আগেরবার যখন থাইল্যান্ডে এসেছিলাম তখন ব্যাংকক কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করিনি, তো আজকে যদি সময় আছে একটু চেষ্টা করবো অ্যাটলিস্ট মার্কেটগুলো ঘুরে আসার। এই এখন থাইল্যান্ড ব্যাংককের আমার যে হোটেলটা বুক করেছিলাম বা গেস্ট হাউস বুক করেছিলাম সেটায় ঢুকে পড়েছি। আর এটার খরচা লাগছে ধরে রাখুন ওই 1250 টাকা মতন। আর আপনার চট করে দেখিয়ে দিই জায়গাটা কীরকম। বেশ ভালো। একটু মেন যে জায়গাগুলো আছে, মানে ধরুন ওয়াটারুন থেকে এটা মোটামুটি হচ্ছে ওই 4.5 কিলোমিটার, তারপর হচ্ছে ফ্লাওয়ার মার্কেট থেকে হচ্ছে 4.5 কিলোমিটার, আর হচ্ছে খাওসান রোড থেকে হচ্ছে 5.5-6 কিলোমিটার। তো একটু বাইরে, কিন্তু সস্তা পেয়েছি যেহেতু আর কি 1250 টাকা। তো দেখিয়ে দিই ঘরটাকে আপনাদের। এই দেখুন, ঘর দিয়ে ঢুকে এরকম বিশাল বড় একটা বেড আছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। ওদিকে ওয়াশরুম, সেটা পরে দেখাবো। এদিকে ছোট্ট একটা ব্যালকনি টাইপের আছে, কিন্তু সেই ব্যালকনি দিয়ে খুব একটা কিছু দেখা যায় না। এখানে ক্লথ হ্যাঙ্গার আছে, এখানে টিস্যু, জল, চা, কফি, কেটলি সব কিছু রাখা আছে। থাইল্যান্ড বা যে কোনো টুরিস্ট জায়গায় আসলে এটা একটা জিনিস কিন্তু ভালো যে এই সব কিছু অ্যাভেলেবেল থাকে। নিচেও দেখুন, নিচে একদম ফ্রেশ টাওয়েল রয়েছে, সাবান, শ্যাম্পু সব কিছু রয়েছে। ছোটোখাটো রুমটা, এদিক দিয়ে বাইরে ভিউ পাওয়া যায়। বাইরের দিকটা সুন্দর, বাংলো স্টাইল, ভালো লাগছে বেশ। আর এসিও রয়েছে। তো এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ মানে কি রাত 9টা-10টার থেকে, তারপর কিন্তু আবার যাব স্বর্ণভূমি এয়ারপোর্টের দিকে। বিকেল এখন একটু রোদটা পড়ে গেছে, তাই এখান থেকে বেরিয়ে পড়েছি 5টার সময়। একটু ঘুমিয়ে গেছিলাম আর কি, প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে গেছিলাম। আর এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে এখানকার যে ফেমাস বুদ্ধিস্ট মন্দির আছে ওয়াট অরুণ, সেই দিকে। তো এখান থেকে 4.5 কিলোমিটার মতন দূরত্বে। আর গ্র্যাবে নিচ্ছে হচ্ছে 100 থাই বাত। সে গাড়ি আসুক, তারপর যাই আমরা ওয়াট অরুণ দেখতে, আর আপনাদেরও দেখাচ্ছি। এই রাস্তায় এত ট্রাফিক জ্যাম, 250 মিটার আগে নেমে পড়লাম, এটুকু হেঁটে চলে যাই। 5টায় বন্ধ হয়ে যাবে শুনছি, এই 6টায় বন্ধ হয়ে যাবে শুনছি। আইডিয়ালি আরও সময় থাকবে হয়তো, কিন্তু এখানে এত ভিড়ভাট্টার মধ্যে দিয়ে গাড়ি যেতে পারছে না। তাই সোজা গিয়ে বাঁদিক গেলে হচ্ছে এখানে ওয়াটাররুন পড়বে, তো সেই দিকেই যাচ্ছি। এই যে ওয়াটাররুনে পৌঁছে গেছি, এখন ভেতরে ঢুকি আপনাকে দেখাচ্ছি। এটা কিন্তু খুব ফেমাস একটা এখানকার সাইট, তাই যাওয়া যাক। এন্ট্রেন্স লেখা আছে, এন্ট্রেন্স ওয়াটাররুন। প্রচুর লোকজন ঢুকছে কিন্তু এখনও, তার মানে এখনও খোলা আছে। থ্যাংক ইউ। এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখুন, টিকিটের সাথে কিন্তু একটা জলের বোতল ফ্রি দিচ্ছে। আর 200 থাই বাত করে হচ্ছে এন্ট্রি এখানকার। এখানে যিনি ছিলেন মহিলা, ওনাকে জিজ্ঞেস করলাম যে কটা অবধি খোলা আছে, তো উনি বললেন 7টা অবধি খোলা। তো অনলাইন যেসব গুগলে দেওয়া থাকে না, সেগুলো সবসময় বিশ্বাস করবেন না, সেখানে 6টা লেখা আছে। আর এই যে ফ্রি বোতল নিয়ে এবার 200 থাই বাত দিয়ে যাচ্ছে হচ্ছে টেম্পল অফ ডন, যেটা কিনা ওয়াটাররুন। খুব ফেমাস একটা লোকেশন কিন্তু এখানকার। আর এখানকার বিখ্যাত একটা নদী আছে, তার পাশেই এটা অবস্থিত। এটাই হচ্ছে ব্যাংককের সেই বিখ্যাত ওয়াটাররুন বা টেম্পল অফ ডন, যেটা কিনা চাও প্রায়া নদীর ওয়েস্ট ব্যাংকে অবস্থিত। এই ওয়াটাররুন মন্দিরের নামকরণ করা হয়েছে অরুণার থেকে, যিনি হচ্ছেন হিন্দু গড অফ ডন। এই ওয়াটাররুন মন্দিরে এখন চারিপাশে ঘুরে বেড়াচ্ছি। আর এই মন্দিরটা কিন্তু হিন্দু ভগবান অরুণাকে উদ্দেশ্য করে বানানো হয়েছে। আর মাঝখানে যে শায়ার বা যে মেন যে মন্দিরটা আছে, সেখানে কিন্তু ইন্দ্রদেবের একটা স্ট্রাকচারও রয়েছে আর কি। আর এটা কিন্তু 16 সেঞ্চুরির মন্দির। 1656 এটা তৈরি হয় প্রথম, আর তারপর মেজর রেনোভেশন হয় হচ্ছে 2017 সালে। তার মাঝখানে কিন্তু প্রচুর রাজা এসছে, রেনোভেট করেছে, নতুন মন্দির বা স্ট্রাকচার তৈরি করেছে। এই জায়গাটা কিন্তু দেখার মতন, নিশ্চয়ই আসবেন। চলুন, আর কথা না বলে আপনাকে দেখাচ্ছি জায়গাটা। এই যে ওপরে না, মানে এই দেখুন সেকেন্ড টেরেস বলছে এটাকে। এখানে কিন্তু ভগবান ইন্দ্রদেবের একটা স্ট্রাকচার বা মূর্তি রয়েছে, হাতির ওপর দেখুন বসে আছে। তো এখানে নানা রকম ভগবানের কিন্তু স্ট্যাচু রয়েছে, বা ওনাদেরকে উদ্দেশ্য করে কিন্তু মন্দিরটা বানানো হয়েছে। এই মাঝখানে যেটা দেখছেন, এটা হচ্ছে মেন শায়ার এটা। আর সাইডে এরকম 4খানা বড় বড় শায়ার আছে। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু 3টে মন্দির বা 3টে অ্যাট্রাকশন এখানকার ঘুরে নিতে পারেন। প্রথমে হচ্ছে ওয়াটাররুন, আর যদি চাও প্রায়া নদীর ওপারেই চলে যান তাহলে রয়েছে ওয়াট ফ্রা, আর রয়েছে দ্য ফেমাস গ্র্যান্ড প্যালেস। ব্যাংককে গ্র্যাব বা যেসব ট্যাক্সি আছে সেগুলো কিন্তু সস্তাই, নইলে এখানকার প্রচুর অ্যাট্রাকশন কিন্তু চাও প্রায়া নদীর পাড়েই অবস্থিত।
তাই আপনারা কিন্তু ফেরির সাহায্যে এই জায়গাগুলো ঘুরে নিতে পারেন। এই ওয়াটাররুন দেখা শেষ হয়ে গেল। এখন এই ওয়াটাররুন হচ্ছে চাওপ্রায়া নদীর মানে পাড়ে একদম। তো সেই নদীর দিকে যাচ্ছি, সাইড দিয়ে একটা ওয়াকওয়ে টাইপের আছে, তো সেখানে একটা ঘুরে বেড়াবো, হেঁটে বেড়াবো। আর জাস্ট অপোজিট সাইডে মানে নদীর অপোজিট সাইডে কিন্তু দ্য গ্র্যান্ড প্যালেস। তো গ্র্যান্ড প্যালেস যাবো না, ওটা 500 থাই বাত এন্ট্রি, তাই ওদিকে যাচ্ছি না। পারলে ক্রস করে ফেরি করে ওপারেও যাবো, যদি সেই ফেরিটা অ্যাভেলেবেল থাকে এখন, তাহলে সেটা করবো। আর এরপর ইচ্ছা আছে এখানে একটা ফ্লাওয়ার মার্কেট আছে, যদি খোলা থাকে সেদিকে যাবো, না তো চায়না টাউন যাবো। এই যে চাওপ্রায়া নদীর ওপর চলে এসেছি, ওপারে হচ্ছে গ্র্যান্ড প্যালেস, ওই দেখুন ওই দিকটায়। আর এখানে প্রচুর বোট, প্রচুর ক্রুজ যাচ্ছে, দারুণ সুন্দর লাগছে। ইভিনিংয়ে এখানে এসে দাঁড়িয়ে থাকলে কিন্তু অনেক সময় কেটে যাবে। এই যে এখান থেকে হচ্ছে ক্রস করার বোটটা আসবে, যেটা হচ্ছে 30 থাই বাত, তো মোটামুটি হচ্ছে ওই 70-80 টাকা মতন। আমরা একটু বাদে যাবো, ওই যে এসে গেছে, এইটা হচ্ছে ক্রস করে নিয়ে যাবে। এই যে এখানে হচ্ছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টারতে বোটে করে কিন্তু যাওয়া যায়, নানা রকম যাওয়ার জায়গা আছে। এখানে দেখুন লিখে দিয়েছে। এখন রয়েছে এই ওয়াটাররুনে, এই ওয়াটাররুন থেকে যাচ্ছি হচ্ছে এখানে এই ফ্লাওয়ার মার্কেট, এখানে যাচ্ছি। তো এটা হচ্ছে 50 থাই বাত, আর যদি জাস্ট ক্রস করতাম তাহলে হচ্ছে 30 থাই বাত, আর সারাদিনের পাসও আছে 150 থাই বাত করে। তো এখান থেকে টিকিটটা কেটে নিয়ে ওপারটায় যাই, দেখি ফ্লাওয়ার মার্কেট খোলা আছে নাকি। হপ অন হপ অফ বোট ট্যুর টিকিট এখানে রয়েছে। সন্ধ্যেবেলায় এই ওয়াটাররুনের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, আরও দারুণ লাগছে। ওপরে দেখুন প্লেনও যাচ্ছে একটা। এখান থেকে কিন্তু বোটটা ছাড়বে 6টা 40 যতদূর শুনলাম। এই যে বোট এসে গেছে, এটা করে কিন্তু ক্রস করতে হবে। এইগুলো অনেকটা পয়েন্টে দাঁড়ায়, হপ অন হপ অফ বোট, প্রচুর লোকের ভিড় এদিকে। আর পেছনে রয়েছে ওয়াটাররুন, এখানে যাওয়া যাক। বিকেলবেলা বা সূর্যাস্তর সময় চাওপ্রায়া নদীর ওপর দিয়ে বোট নিয়ে যদি আপনারা ঘুরে বেড়ান, সেটা কিন্তু একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আলাদা করে যদি বোট ভাড়া নাও করেন, এরকম কিন্তু অনেক পাবলিক ফেরি আছে, বা আপনারা কিন্তু বোট ট্যুরও করতে পারেন, যেগুলো আপনারা ক্লুক বা গেটিও গাইড থেকে বুক করতে পারেন। তো সেরকম একটা বোট বুক করে এই সানসেটের সময়টা সুন্দরভাবে ঘুরে নিন। এই যে এখান থেকে স্ট্রেট গেলে কিন্তু ফ্লাওয়ার মার্কেট, পাকত্রাং তালাক এরকম কিছু নাম আছে। এখানে 7-11 ভর্তি, তাই আমাদের খুব খিদে পেয়েছে, তাই 7-11-এ যাচ্ছি, তারপর ফ্লাওয়ার মার্কেটে যাবো। তো দেখি ভেতরে কি আছে, আপনার চট করে দেখিয়ে দিই। এই জায়গাটা কিন্তু বাজেট ট্যুরিস্টদের জন্য খুব ভালো জায়গা। হ্যাঁ, ও গরম করকে খানে वाला वो देखो ना, এখানে সব রকম আছে, কিন্তু আমরা ওইটা খুঁজছি। এই ভাই ইয়া ভাই, এখানে রেডি টু ইট খাওয়া আছে, দেখো না, ভেজ কুছ নেই মিলেগা। এই যে এখান থেকে কফি নিলাম, কফি হচ্ছে 30 করে লোকাল কারেন্সি। এবার একটা ব্রেড নিয়েছি, এটা হচ্ছে 20, আর ভেতরে একটা রাইস দিয়ে খাবার নিয়েছি, সেটা হচ্ছে 49। তো এখানে রাস্তাটা দাঁড়িয়ে 7-11 থেকে কিনে নিয়ে খেয়ে নিচ্ছি, খেয়ে নিই, তাও ফ্লাওয়ার মার্কেটের দিকে যাবো। এই যে আরেকটা ডিশ নিয়ে নিয়েছি, এখানে এটা খুব ফেমাস, চিকেন আর বেসিল দিয়ে, বেসিল পাতা আর কি, আর ডিম আর রাইস, ভালো লাগছে খেতে। এই যে এখন চলে এসেছি হচ্ছে ফ্লাওয়ার মার্কেটে, বেশ ভালো খেলাম দিলাম। এই জিনিসটা নিয়েছি, খুব ডেঞ্জার টাইপের খেতে, কিছু একটা চা, এটা নিয়ে যাচ্ছি এখন। এই মার্কেটটা এক্সপ্লোর করি এবার একটু। সব ক্যাফেগুলোতেও কিন্তু এই ফুল সাজিয়ে রেখেছে এরকম থিমেরই, কিন্তু এইটা সামনের দিকে ডান দিকে গেলে মনে হচ্ছে এটা মেন মার্কেট, তো সেদিকে যাওয়া যাক। দারুণ দারুণ বুকে সাজানো আছে, এখান থেকে সবাই কিন্তু কিনেও নিয়ে যাচ্ছে, সাথে স্ট্রিট ফুডও রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে। এইদিকে কী আছে জানি না, এদিকে এমনি ভেন্ডার মনে হচ্ছে সব। এই যে ফুল, নানা রকম ফুল, ঘুরে ঘুরে দেখি, দুপারেই আছে, এপারেও রয়েছে ওপারেও রয়েছে, কিন্তু ভর্তি ফুলের দোকান। বড় বড় ডিপার্টমেন্টাল স্টোরও আছে, গ্রোসারি স্টোরও আছে, মানে এটা হচ্ছে একটা মেন মার্কেট যেখানে আপনি সব কিছু পেয়ে যাবেন। এই দেখুন কলা, সব জায়গাতেই ফুল বিক্রি করছে। দেখুন এই ভেতরে কিন্তু পুরো একদম এসির মধ্যে রেখে ফুল বিক্রি হচ্ছে। সরি, এই যে এটা হচ্ছে মেন মার্কেট, এদিকে ঢুকছি আবার, দেখি এখানে কী কী পাওয়া যায়। গাঁদা ফুল দেখতে পাচ্ছি, পেছনে এগুলো কি রজনীগন্ধা টাইপের না অন্য কিছু, এটা কত রকম ফুল রয়েছে। বহুত গরম, বহুত গরম, বহুত ব্যবসা, কিন্তু 15 মনে হচ্ছে 15 থাই বাত মনে হচ্ছে। কি দারুণ সাজিয়ে রেখেছে এখানে, খুব সুন্দর। এগুলো 22 করে লেখা আছে, 22 থাই বাত মনে হচ্ছে একটা পট। ফ্লাওয়ার মার্কেটটা ভালো করে এক্সপ্লোর করছিলাম, কিন্তু এত গরম আর এত হিউমিড ছিল যে ভেতরে থাকাই যাচ্ছিল না।
তাই বেরিয়ে আসলাম, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো। এই দেখুন গাঁদা ফুল, কত গাঁদা ফুল, সব ফ্রেশ কিন্তু এখানে ভর্তি ভর্তি। 20 মানে হচ্ছে যখন বললাম 20 থাই বাদে পুরো প্যাকেটটা, ভালো সস্তা। এইদিকে গাঁদা ফুল ভর্তি দেখুন। তাড়াতাড়ি করে বেরিয়ে আসলাম ফ্লাওয়ার মার্কেট থেকে, কারণ আমাদের কাছে সিম ছিল না, আর সিম ছাড়া গাড়ি বুক করা খুব ডিফিকাল্ট। তাই একজনের থেকে ওয়াইফাই হটস্পট নিয়ে অনেক কষ্টে গাড়িটা বুক করলাম, আর ব্যাক করে আসলাম আমাদের হোমস্টে বা হোটেলের দিকে। এই এখন রাত্রি বা সন্ধে যাই বলুন না কেন, 8:30টার সময় বেরিয়ে পড়লাম আমাদের এই হোমস্টে বা হোটেল থেকে। এখান থেকে এয়ারপোর্ট যাব, যেটার মোটামুটি দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার। আর ব্যাংকক কিন্তু প্রচণ্ড গরম, সেই জন্য বেশি কিছু ঘুরতে পারিনি। আর এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। এবার এখান থেকে কোথায় যাবো সেটা তো আপনারা জানেনই। চলুন পুরো এক্সপিরিয়েন্স সাথে শেয়ার করবো। এখন এখানে অন্ধকার, তাই বেশি রেকর্ড করছি না, আগে পৌঁছাই। গাড়িতে বলছে হচ্ছে 470 মতন লোকাল কারেন্সি পড়ছে, কিন্তু তার সাথে টোল অ্যাড হবে। টোলটা কিন্তু ওর হিসেবে রাখা থাকে না এয়ারপোর্ট গেলে। তো গাড়ি এসে গেছে। ব্যাংককের রাস্তা এখন একটু খালি খালি দেখছি। এরপর ট্যাক্সি ধরে চলে যাই ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে, কারণ সেকেন্ড লেগ অফ দ্য জার্নি শুরু করতে হবে তো। আর এবার যাব আমাদের আসল ডেস্টিনেশন, যেটা হচ্ছে জর্ডানে। কি করে যাব, ভিসা প্রসেস, ইমিগ্রেশনে কি হলো, রয়্যাল জর্ডানিয়ান ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন, কোন সিম কার্ড নিলাম, সেখানে গাড়ি কিভাবে বুক করব, আরো যাবতীয় প্রশ্ন এবং তার সব উত্তর নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। তাই স্টে টিউন টু ঘোষবাবু অ্যাডভেঞ্চার্স। নেক্সট ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হবে, তাই একদম মিস করবেন না। আর ভিডিও শেষ করার আগে সে একটাই কথা বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন, কারণ মনে রাখবেন জীবন কিন্তু একটাই।